দুই বৃদ্ধ সহ ৩ মুসলিমকে পেটানোর ঘটনায় গ্রেপ্তার হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই পদত্যাগপত্র জমা দেন শুভেন্দু অধিকারী। দর্শক, এই মুহূর্তে আমার পাশে যে টেলিভিশন, সেই টেলিভিশনের যে স্ক্রলে যেটি বলা হচ্ছে ব্রেকিং নিউজ বড় আকারে যে শুভেন্দু অধিকারী পদত্যাগ করেছেন। আমাদের আজকে আমাদের আত্মরক্ষার জন্য যা যা অস্ত্র তৈরি করা দরকার, যেভাবে হোক ইম্পোর্ট করা দরকার, দরকার ইরানের সাথে সম্পর্ক রাখবো, চায়নার সাথে সম্পর্ক রাখবো, দরকার 100% মিলিটারি ট্রেনিং নিবো। ওরা বলে অখণ্ড ভারত, আমরা বলবো অখণ্ড বাংলা, 70% বাংলা আমরা আবার পুনরুদ্ধার করবো। সেই স্পিড নিয়ে কথা বলতে হবে। ভারতের জন্য একটা দুঃস্বপ্ন, 15 বছর অমীমাংসিত তিস্তা চুক্তি বাংলাদেশ তুলে দিয়েছে চীনের হাতে। এখন মোদি কি করবে? যে 15 বছর ধরে তিস্তা চুক্তি নিয়ে এত টালমাটাল অবস্থা, কি এক অবস্থা করে রাখছিল, কোন দশা করে রাখছিল বাংলাদেশকে, অবশেষে এটা বাংলাদেশ চীনের হাতে তুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন একটু। তিস্তা সংকট সমাধানে আর ভারতের ওপর নির্ভর করতে চায় না বাংলাদেশ। খুব শিগগিরই চীনের সাথে তিস্তা প্রকল্প চালু করবে বাংলাদেশ। রাজনীতির চারদিকে আশার আলো। হ্যাঁ, ভালো খবর। আমি আজকে আপনাদেরকে বারবার নানান অ্যাঙ্গেল থেকে সুখবর দিচ্ছি। চীন জাস্ট কাজ শুরু করে যাবে, তারপরে দেখবেন যে ভারতে কান্নাকাটি কি শুরু হয়ে গেছে। দেখেন এই যে প্রধানমন্ত্রী কাকে বলে দেখেন, আরে বাপ রে বাপ, পুরা বুকটা বইরাই তো কলিজা। কিভাবে না কইরা দিল, হ্যাঁ ভারতকে না কইরা দিল, সাহসটা দেখছেন? এরকম প্রধানমন্ত্রী তো চাইছিলাম। সেলুট জানাই তো, হ্যাঁ সেলুট দেয়। প্রিয় দর্শক, আমরা মনে করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি হয়তোবা ভারতের সাথে চুক্তি করে বাংলাদেশে এসেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু প্রিয় দর্শক না, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র দেশের কথা, দেশের জনগণের কথা ভেবেই কাজ করে যাচ্ছেন। দর্শক এখন প্রশ্ন করতে পারেন যে জনাব তারেক রহমানের এত সমালোচনা করে আমরা ভিডিও করি, কিন্তু হঠাৎ করে জনাব তারেক রহমান কি এমন করলেন যার জন্য এত প্রশংসা করছি? প্রিয় দর্শক, আমি বলছি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলেই বুঝতে পারবেন জনাব তারেক রহমান দেশ এবং দেশের জনগণের কথা ভেবে এবং ভারতের বিপক্ষে ঠিক কি পদক্ষেপ নিয়েছেন। দর্শক, এই কাজটি বা পদক্ষেপটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তারেক রহমান এই মুহূর্তে ভারতের সাথে যেই চুক্তিটি করেছিল সেখান থেকে বেরিয়ে এসেছে, যাকে বলা যায় ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। প্রিয় দর্শক, ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করলেও এটি কিন্তু তিনি বাংলাদেশের জন্য ভালোই করেছেন। প্রিয় দর্শক, তিনি শুধু চীনের সাথে তিস্তা চুক্তি করেনি, বরং আরো একটি কাজ করেছে যেটি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এরই সাথে সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে ভারতের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে বেশ কিছু তথ্য জানতে চলেছেন। তো প্রিয় দর্শক, সেই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে এই যে জনাব তারেক রহমান চীনের সাথে তিস্তা চুক্তি করছেন ভারতের সাথে না করে, এতে কি আপনারা একমত পোষণ করছেন কিনা সেটি অবশ্যই জানিয়ে দিবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। রাজনীতির চারদিকে আশার আলো। হ্যাঁ, ভালো খবর। আমি আজকে আপনাদেরকে বারবার নানান অ্যাঙ্গেল থেকে সুখবর দিচ্ছি। একটু সাম আপ করে সমস্ত ভালো খবরগুলো দিই। যে তারেক রহমান যে ভারতের ফাঁদে পড়েছিলেন, সেখান থেকে তারেক রহমান বের হওয়ার চেষ্টা করছেন। তারেক রহমানের সাথে বা বিএনপির সাথে ভারতের সম্পর্ক খুবই খারাপ এখন। আমরা 2 দিন আগেও ভারতের দালাল বলতাম বিএনপিকে, এখন ভারত বিএনপিকে আর বিশ্বাস করে না। ভারত মনে করে যে বিএনপি সরকার তাদেরকে অপমান করেছে, যার ফলে ভারত এখন বিএনপির বিরুদ্ধে বেঁকে বসেছে। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে যে দাবিদারি চুক্তি বিএনপির এজেন্ট খলিলুর রহমানরা করেছিলেন, সেই দাবিদারি চুক্তির বিষয়ে বিএনপির মোহভঙ্গ হতে শুরু করেছে। এমন চুক্তির পক্ষে যারা রাজি হয়েছিলেন তখনকার সময় অন্যান্য রাজনৈতিক দল, তারাও এখন বেঁকে বসেছেন যে না, এই চুক্তি পুনর্বিবেচনা করতে হবে। এমনকি আমরা যে পরামর্শ দিয়েছি বিএনপি সরকারকে যে না, এই যুক্তরাষ্ট্র কিংবা দিল্লি নয়, তারা আমাদের জন্য কিছুই করতে পারবে না, আমাদের কেবলা বানাতে হবে বেইজিং, মস্কো কিংবা ইসলামাবাদ। তারেক রহমান তাতে মোটামুটি রাজি হচ্ছেন। তিস্তা চুক্তি খুব শীঘ্রই চীনকে দিয়ে দেওয়ার একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। ইসলামাবাদের কিছু লোকজন অলরেডি এসেছে, কিছু চুক্তি অলরেডি হয়েছে, এটা ভারতকে দেখিয়ে দিয়েছে, দেখো ভারত তোমাদের সাথে কোনো চুক্তি হয়নি, আমরা ক্ষমতা হিসেবে প্রায় 3 মাস হয়েছে, অথচ আমাদের পেয়ারে পাকিস্তানের সাথে অলরেডি বেশ কিছু চুক্তি হয়ে গেছে। এবং তারেক রহমানের এটা একটা সুখবর যে তারেক রহমানের বিদেশ সফর হয়তো চীন দিয়ে স্টার্ট হতে পারে, কিন্তু এরকম কোনো স্টার্টিং এর প্ল্যান ছিল না। প্রথমে দিল্লি গিয়েছিল খলিল রহমান, কিন্তু কোনো লাভ হয়নি। দিল্লি গিয়েছিল কিন্তু কোনো ভালো খবর আমরা পাইনি, দিল্লি সফর পুরোপুরি ব্যর্থ হয়েছে। তো শেষ পর্যন্ত ওয়াশিংটনের অবস্থা খারাপ, ডোনাল্ড ট্রাম্প কঠিন ধরা খেয়েছেন। তো সব মিলিয়ে পরিস্থিতি যেটা হতে পারে
সেটা হচ্ছে তারেক রহমানের বিদেশ সফর চীন থেকে শুরু হতে পারে, এবং ওই তারেক রহমান যদি চীন সফর করেন তখনই তিস্তা চুক্তি আনুষ্ঠানিকভাবে, মানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রজেক্ট এটা আনুষ্ঠানিকভাবে চীনকে দিয়ে আসতে পারে, এবং চীনের ফিজিবিলিটি স্টাডি সবকিছু হয়ে গেছে, টেকনিক্যাল টিমও রেডি। চীন জাস্ট কাজ শুরু করে যাবে, তারপরে দেখবেন যে ভারতে কান্নাকাটি কি শুরু হয়ে গেছে। এমনকি বাংলাদেশের সীমান্তে যে একটা অস্থিরতার সংখ্যা, বিশেষ করে শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পর তিনি হুমকি দিয়েছেন যে সীমান্ত হত্যা করা হবে। এই যে চোরাচালান বা নানান কিছুর নাম করে সীমান্তে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হবে। বাংলাদেশের অনেকে দেখবেন যে তারা হত্যা করবে, অনেকে হত্যা করবে তারা, এতে কোনো সন্দেহ নেই। এবং ভারতের মুসলমান যারা, তাদের অনেকে পুশব্যাক করবে। বিশেষ করে ওরা যেটা বলার চেষ্টা করছে, ভারত যেটা বলার চেষ্টা করছে, বিশেষ করে তাদের যে নাগরিকত্ব যে আইন এনআরসি থেকে প্রায় 27 লক্ষ মুসলমানকে বাদ দেওয়া হয়েছে, 27 লক্ষ। সেখানে মমতা হেরে গেছে 15-16 লাখ ভোটের ব্যবধানে। বুঝতে পারছেন কোন মেকানিজমে মমতাকে হারিয়ে দেওয়া হয়েছে? এখন ওই 27 লক্ষ এদেরকে পুশব্যাক করতে চাইবে। এখন কে বলছে যারা 72 সালের পর বা 47-এর পর যারা এখানে এসেছে তারা এই দেশের নাগরিক না, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। এখন অনেকে আসলেও হয়তোবা শত শত বছর যাবৎ ভারতে থাকে, কিন্তু তাদের কাগজপত্র নাই, যার ফলে তারা বাংলাদেশে পুশব্যাকের শিকার হতে পারে। এটা নিয়ে একটা অস্থির পরিস্থিতি তৈরি হবে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য তারেক রহমান এখন চীন এবং পাকিস্তানের দ্বারস্থ হচ্ছেন, এবং শুভেন্দু অধিকারের যে হুমকি, সেই হুমকিতে তারেক রহমান কার্যত চিন্তিত, এবং সেই চিন্তা থেকেও তিনি পাকিস্তানের সাথে আলাপ করছেন এবং চীনকে এখানে তিস্তা প্রজেক্টের নামে এমন 7 সিস্টার্সের আশেপাশে এমনভাবে শক্তিশালী করবেন, চীনের এমন প্রেজেন্স থাকবে, এমনকি নীলফামারীর যে সেই চীনের সামরিক ঘাঁটি কিংবা সামরিক বিমানবন্দর, ওইটাকে আপনি ঘাঁটি বলতে পারেন, সেটা যদি আবার চালু করা হয়, চীনের অর্থায়নে যদি আবার সেটা স্টার্ট করা হয়, সেটাও ভারতের জন্য মারাত্মক ডেটারেন্স হিসেবে কাজ করবে। তারেক রহমান এখন ওই লাইনে হাঁটছেন। তো এটা হচ্ছে আমাদের জন্য আশার আলো। শুধু এই আশার আলো না, দেশের ভিতরেও আশার আলো। তারেক রহমান দেখছেন যে না, দেখেন এটাও একটা ভেরি সিম্পল। ভারতের লাইনে থাকা, ইন্ডিয়ার অ্যালাইনমেন্টে থাকা মানে হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না। যতদিন ভারতের লাইনে ছিল ততদিন জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে সুস্পষ্ট প্রতারণা করেছে। কারণ জুলাই সনদ বাস্তবায়ন করলে ইন্ডিয়ান হেজিমনি থাকে না এবং আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে থাকে না। কিন্তু এখন যেহেতু ভারত লাইন থেকে বিএনপি বের হয়ে আসে, এভাবেই যেন থাকে, আমরা দোয়া করি। তাহলে বিএনপিকে আমরা সেলুট জানাবো এবং সমর্থন করবো, কোঅপারেট করবো। একবেলা ভাত খাবো, ভুট্টো বলছিল না, প্রয়োজনে আমরা ঘাস খাবো। আমি সেই মিটিং এ ছিলাম করাচিতে, বলে প্রয়োজনে ঘাস খাইতে হবে, তাহলে আমরা একটা বানাবো। আমাদের আজকে আমাদের আত্মরক্ষার জন্য যা যা অস্ত্র তৈরি করা দরকার, যেভাবে হোক ইম্পোর্ট করা দরকার। দরকার ইরানের সাথে সম্পর্ক রাখবো, চায়নার সাথে সম্পর্ক রাখবো, দরকার 100% মিলিটারি ট্রেনিং নিবো। আজকে এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা মুক্তিযুদ্ধ ছিল, তাদেরকে আবার বলতে হবে মুক্তিযুদ্ধের উত্তর আমরা সত্যিকারের সাম্যের বাংলা প্রতিষ্ঠা করবো। আমরা, ওরা বলে অখণ্ড ভারত, আমরা বলবো অখণ্ড বাংলা, 57 বাংলা আমরা আবার পুনরুদ্ধার করবো। সেই স্পিড নিয়ে কথা বলতে হবে। যে ভারতে হিন্দু জঙ্গি প্রধান দেশে তারাই বলতেছে যে তারা নাকি খতরে মে আছে। এখানে আমার একটা উত্তর আছে, হিন্দু উর্দুতে একটা কথা আছে, উল্টা চোর কোতোয়াল কো ডাটে, মানে চোর উল্টা পাহারাদারকে ধমকায়। আমরা হলো ভিকটিম, আমাদের উদ্দেশ্য কইরা, কিংবা মুখমকে মুসলিম মাইনরিটি যারা নাকি প্রায় টোটাল 30% উপরে বিশ্ব ভারতে, তারা কম করে বলে 20%। এখন এইটা বলতে চাচ্ছে যে ওয়ার অন টেররের মতো ইসলামিক ফোবিয়া যে চালু হয়েছিল, সেটাকে আবার তারা ইসরায়েলের সাথে মিলাইয়া মুসলমান হত্যা করে তারা উৎসব পোষণ করে। আর আমাদের ওই যে মিডল ইস্টের যেসব আপনি যে মিত্র করে বললেন, ওই ওরা এখন একটু ঘুরে বসছে, লড়ে চড়ে বসছে। যেমন আমাদের হলো সবচেয়ে প্রথম, আমরা মনে করি হাসিনুর ভাই বলছে যে আমরা ভাত খাচ্ছি, কাপুরুষ হয়ে গেছে মাঝখানে, কিন্তু ঐতিহাসিক ভাবে আমরা গঙ্গারিডায়ের জাতি, যে আলেকজান্ডার ঠেকাই দিয়েছিলাম পাঞ্জাব নদীর বিপাশার পূর্ব পার্শ্বে। 1200 শতাব্দীতে আমরা পরাজয় বরণ করছিলাম ক্ষণিক। আবার 1342 সালে সুলতান ইলিয়াস শাহ আমরা জেগে উঠছিলাম। 71 থেকে আজকে যদি 24-এর দেখি, এই ধারাবাহিকতায় আমাদের আন্দোলনটাই ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী আমাদের একটা সংগ্রাম। তারই বহিঃপ্রকাশ হিসাবে আজকে যে 24 আমরা দেখেছি, মানে অতীতের সকল দলগুলোকে কি আপনার বিএনপির অ্যালায়েন্স, জামাত বলেন, কারো প্রতি আস্থা না রেখে মানুষ নেমে গেছে। এইখানে যেহেতু মানুষ জেগে গেছে, একটা মারলে একটাই পরে আরেকটা দাঁড়ায় যায় না। এখন যখন নাকি আমাদের 16ই জুলাই যে আবু সাইদ যে ভয়কে জয় করে আগের দিন চিঠি লিখে গেল যে বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এখন কথাটা হয়েছে, দেখা গেছে যে এই আমাদের বিপ্লবটা হাইজ্যাক ছিনতাই হয়ে গেছে নির্বাচনের নামে, যেভাবে হোক না কেন। এখন কিন্তু আমরা মনে করি অসমাপ্ত বিপ্লব সম্পন্ন করতেই হবে। হাসিনুর ভাই যেভাবে বলছে, আমরা দরকার হইলে একবেলা ভাত খাবো, ভুট্টো বলছিল না, প্রয়োজনে আমরা ঘাস খাবো। আমি সেই মিটিং এ ছিলাম করাচিতে,
ফলে প্রয়োজনে ঘাস খাইতে হবে, তাহলে আমরা অ্যাটম বোম বানাবো। আমাদের আজকে আমাদের আত্মরক্ষার জন্য যা যা অস্ত্র তৈরি করা দরকার, যেভাবে হোক ইম্পোর্ট করা দরকার, দরকার ইরানের সাথে সম্পর্ক রাখবো, চায়নার সাথে সম্পর্ক রাখবো, দরকার 100% মিলিটারি ট্রেনিং নিবো। আজকে এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা মুক্তিযুদ্ধ ছিল তাদেরকে আবার বলতে হবে মুক্তিযুদ্ধের উত্তর আমরা সত্যিকারে সাম্যের বাংলা প্রতিষ্ঠা করব। আমরা ওরা বলে অখণ্ড ভারত, আমরা বলবো অখণ্ড বাংলা, 57 বাংলা আমরা আবার পুনরুদ্ধার করব। সেই স্পিড নিয়ে কথা বলতে হবে। বাঙালিরা মাঝখান দিয়ে একটু ঘুমায় গেছিল, আবার যে করছে। আমরা তিতুমিরের সন্তান। 6 দশকের অপেক্ষা শেষে এবার সত্যিকারের অগ্রগতি দ্বার প্রান্তে দাঁড়িয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্প। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি জানিয়েছেন, প্রকল্পের ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে এবং প্রস্তাবিত ব্যয় নির্ধারণ করা হয়েছে 33,497 কোটি টাকা। বাস্তবায়নকাল 2026 থেকে 2033 সাল। আগামী বুধবারের একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। মনে করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘ 5 দশকের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মানুষের। 1975 সালে ভারত ফারাক্কা ব্যারেজ চালু করলে বাংলাদেশে পদ্মার পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যায়। হিসনা, মাথাভাঙা, গড়াই, মধুমতি, চন্দনা, বারাসিয়া, ইছামতি ও বড়াল নদী শুকিয়ে গেছে। পানি সম্পদ বিশেষজ্ঞ মাহমুদুল হোসাইন খান বলেছেন, ফারাক্কা ব্যারেজের ফলে আমাদের কিছু এলাকা মরুভূমি হয়ে গেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশ বাঁচবে। পানি সম্পদ মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে রাজশাহীতে এই প্রকল্প বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার তা অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করতে যাচ্ছে। প্রকল্পের কারিগরি বিবরণ বিশ্লেষণ করে দেখা গেছে, এই কর্মযজ্ঞের কেন্দ্রে থাকবে রাজশাহীর কাছে পদ্মা নদীতে 2.1 কিলোমিটার দীর্ঘ মূল ব্যারেজ, যেখানে থাকবে 78টি সিম্পল ওয়ে গেট, 18টি আন্ডার সুইচ, 2টি ফিশ পাস ও নেভিগেশন লক। গড়াই ও মধুমতি নদীতে 136 কিলোমিটার ড্রেজিং এবং হিসনা নদীতে 246 কিলোমিটার পুনর্খনন করা হবে। এছাড়া 133 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও দেখানো হয়েছে। বাস্তবায়িত হলে দেশের প্রায় 37% মানুষ সরাসরি উপকৃত হবে। সুন্দরবনে স্বাদু পানির প্রবাহ নিশ্চিত হবে এবং খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে লবণাক্ততা কমে আসবে। বাংলাদেশ এমন এক সময় এই প্রকল্প পাশ করতে যাচ্ছে যখন এই বছরই ভারতের সাথে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। তথ্য বলছে 1996 সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। ঠিক এই মুহূর্তে পদ্মা ব্যারেজ অনুমোদনের দিকে যাওয়া কূটনৈতিক মহলে এটি একটি গভীর কৌশলগত বার্তা হিসাবে দেখা হচ্ছে। পানি সম্পদ বিশেষজ্ঞরা স্বীকার করেছেন, ভারতের সঙ্গে প্রকল্পের কিছু বিষয় আছে। এটাই আগের 2 দফা একনেকে বাদ পড়ার প্রধান কারণ ছিল। কিন্তু এবার প্রেক্ষাপট বদলে গেছে। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায়, তাই তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নের সুযোগ তৈরি হয়েছে। একই সাথে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর ও প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের আগে এই প্রকল্প অনুমোদন, ঢাকা যে পানি কূটনীতিতে এখন আত্মবিশ্বাসী অবস্থানে দাঁড়িয়েছে তা আরও সুস্পষ্ট সংকেত। তবে প্রকল্পটি নিয়ে উৎসাহের পাশাপাশি সতর্কতাও আছে। এর অর্থায়নের উৎস, মধ্যমেয়াদী বাজেট কাঠামো ও ভূ রাজনৈতিক বাস্তবতা গভীরভাবে যাচাই করা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। তবুও বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ফারাক্কার সরাসরি প্রতিক্রিয়া হিসাবে একটি মেগা অবকাঠামো প্রকল্পকে রাষ্ট্রীয় অগ্রাধিকারে রাখা হচ্ছে, যা বাংলাদেশের মাথা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলার ইঙ্গিত দিচ্ছে। দেখেন এই যে প্রধানমন্ত্রী কাকে বলে, দেখেন নেপালের প্রধানমন্ত্রীর দিকে তাকান। আরে বাপ রে বাপ, পুরা বুকটা ভইরাই তো কলিজা। কিভাবে না কইরা দিল, হ্যাঁ, ভারতকে না কইরা দিল। ভারতের একজন সচিব, উচ্চ পদস্থ একজন সচিব কথা বলতে চাইছিল, নেপালে যাইতে চাইছিল। কি কারণে? নরেন্দ্র মোদীর কোনো বার্তা নিয়ে যাইতে চাইছিল, কথা বলতে চাইছিল। ওই প্রধানমন্ত্রী, ওই নেপালের প্রধানমন্ত্রী বীরেন্দ্র শাহ সোজাসাজি কথা বলছে। প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী বসবে, প্রধানমন্ত্রীর কোনো চাকর বাকরের সাথে বসতে রাজি না। চাকর বাকরটা বলে নাই, মানে প্রধানমন্ত্রীর কোনো প্রতিনিধির সাথে আমি বসতে রাজি না। সাহসটা দেখছেন? এই নেপালে ইন্ডিয়ান টাকা চলতো একটা টাইমে, পুরা নেপাল দখল করে রাখছিল। ইন্ডিয়ান ব্যবসায়ীরা পুরা নেপালটাকে দখল করে রাখছিল একটা সময়। নেপালের সিনেমা হলের মধ্যে সব ইন্ডিয়ান ছবি, মানে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য বানায় ফেলছিল। ওইখান থেকে ঘুরা দাঁড়ায় গেছে, চোখের মধ্যে চোখ রেখা বলছে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী কথা বলবে, অন্য কারোর সাথে না। এরকম প্রধানমন্ত্রী তো চাইছিলাম। এই জেনারেশন, এই জেএনজি নেপালের প্রধানমন্ত্রীকে সেলুট জানায় তো, হ্যাঁ সেলুট দেয়।
কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রীকে কি স্যালুট দেয়? নিশ্চয়ই কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না। কারা দেয়? আপনার দলের লোক আপনাকে স্যালুট দিচ্ছে। কিন্তু আপনি সবাই থেকে যদি স্যালুট নিতে চান, তাহলে এই যে এই ধরনের বয়ান সামনে আসতে দিয়েন না। কেউ সামনে আইসা আপনার পরিবারের গীত গাইবে, আপনার গীত গাইবে, আর আপনি বসে বসে এটা শুনবেন, এটা কি হয়? এরকম কথা যদি নেপালের কোনো পুলিশ অফিসার বলতো, হ্যাঁ, এরকম কথা যদি কোনো নেপালের পুলিশ অফিসার বলতো, আমার তো মনে হয় ওনার চাকরি নিয়ে টান দিত নেপালের প্রধানমন্ত্রী। এটা মাইনা নিত না। ওনার এক মন্ত্রী, হ্যাঁ, ওনার এক মন্ত্রীর ওয়াইফ একজন ব্যবসায়ীর সাথে গোপনে ব্যবসা করত। দেখেন, ওনার ক্যাবিনেটে থাইকা ওনার মন্ত্রী আরেকজন ধনী ব্যবসায়ীর সাথে ব্যবসা করতো, জানার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিত্ব খায়া ফেলাইছে। ব্যাপারটা বুঝছেন? এরকম প্রধানমন্ত্রী চাই। আর বেশি কিছু কথা বলবো না। আমাদের প্রধানমন্ত্রী বিদেশ থেকে আসছে, ইংল্যান্ডের মতো জায়গায় 16-17 বছর থাকছে ভাই। নিশ্চয়ই ওনার মন মানসিকতা অনেক উপরে। ওনার চলাফেরায়, কথাবার্তার মধ্যে তাই তো বোঝা যায়। আমরা তাই তো দেখতেছি গত 3-4 মাস, 3-4 মাস কেন, প্রায় 6 মাস হয়ে গেল উনি বাংলাদেশে আসছে। ওনার চলাফেরা এবং আচরণের মধ্যে ভদ্রতা ফুটে ওঠে। কিন্তু আমরা ভদ্রতা চাচ্ছি না, আমরা চাচ্ছি নেপালের মতো বলিষ্ঠ কণ্ঠ। যেখানেই অন্যায়, যেখানেই অপরাধ, যেখানেই অবিচার, সেখানেই ঝাঁপায়া পড়তেছে নেপালের প্রধানমন্ত্রী। এরকম প্রধানমন্ত্রী চাই। দর্শক, পাকিস্তানের সাথে বাংলাদেশের যে চুক্তিটি হলো, এই চুক্তিটি কিসের চুক্তি হয়েছে? বলা হয়েছে যে এই চুক্তিটা করা হয়েছে শুধুমাত্র মাদক নিয়ন্ত্রণের জন্য। পাকিস্তান এর স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এটা স্বাক্ষর করেছে। আসলে কি শুধু মাদকের জন্য এই চুক্তি? না, মাদকের জন্য নয়। এটা হবে পাকিস্তান বাংলাদেশের গোয়েন্দা শক্তি, গোয়েন্দা বিভাগ একে অপরের সাথে আরো সুসম্পর্ক তৈরি করবে। বাংলাদেশের ভূখণ্ডে ভারতের আধিপত্যবাদ বিস্তার হচ্ছে কিনা পাকিস্তানের গোয়েন্দারা বাংলাদেশকে দিবে। আর এরই মাঝে পাকিস্তানের সাথে সম্পর্ক করার পাশাপাশি চায়নার সাথেও বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন হচ্ছে। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে আগামী মাসে জনাব তারেক রহমান চায়না যাবেন এবং তিস্তা বেড়িবাঁধের জন্য চায়নাকে আহ্বান জানাবেন এবং চায়নার সাথে হয়তোবা আমাদের সেই চুক্তিটাও উনি বেইজিং এ করে আসবেন। এরপরে কিন্তু দর্শক, ভারত বসে থাকবে না। আপনারা দেখছেন, যেদিন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বাক্ষর করেছে, সেদিনই কিন্তু বঙ্গোপসাগরের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত তাদের একটি নতুন মিসাইলের সূচনা করেছে এবং তার ঝিলিক আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।